আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। নেত্রীর একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি তড়িঘড়ি এই ভিডিওটা করতে বসলাম। নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি। এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে, কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দী আছেন মিথ্যে মামলায়, এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ, আওয়ামী লীগের মানুষ, আপনারা একটা তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। এইগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারফত। আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই, আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয়, ফলে একটু সময় লাগবে। হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে, অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে। ভারতীয় ফৌজ চায় না এদেরকে, মানে ভারতীয় ফৌজ চায় না ভারতবর্ষের সীমানা ডিঙিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক। কিন্তু এই সরকার, এই অপদার্থ সরকার, প্রতিহিংসামূলক সরকার, এ তো উচ্ছেদ হবে। যদিও বা একটু মাপ পায়, এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ নজরুল অ্যান্ড গ্যাং, তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি, অবিলম্বে এদের যদি মানে জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এর শেষ কিন্তু ভারত দেখে ছাড়বে। আমি সবাইকে চিনি না, কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না, কলিমুল্লাহ স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন। অনেক পরিচিত আছেন, অপরিচিত আছেন, আমি তো সবাইকে চিনি না। কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা ঢুকিয়ে রেখে দিয়েছে, কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন সম্প্রতি একজনকে করেছিলেন, গ্রেপ্তার করেছিলেন, তার নাম হচ্ছে শেখ ফিরদৌসী কাজল কাকলি। এই শেখ ফিরদৌসী কাজল কাকলি শেখ হাসিনাকে যখন করে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বা ওই সময়তে উনি গেট পাহারা দিয়েছিলেন। শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্রী, তাকে 3 তারিখে যখন হাজিরার জন্য মানে কোর্টে আনা হয়, তখন ভ্যানের মধ্যেই তার অঙ্গের একটা অঙ্গ পড়ে যায়, অবশ হয়ে যায়, তিনি প্যারালাইজড। সেই অবস্থায় এই জানোয়ারগুলো, এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ারগুলো, আসিফ নজরুল তো একটা জানোয়ারের জানোয়ার, তার নির্দেশে এই জানোয়ারগুলো তাকে নিয়ে গিয়েছে আবার হাসপাতাল, জেলে। তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি। এনার সঙ্গে আমার পরিচয় আছে, এনার সঙ্গে আমি কথা বলেছি, আমি পণ করেছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে, নিরাপরাধ কর্মী, অপরাধী হলে সেটা আলাদা কথা, নিরপরাধ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে, তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়বো। এ আমার পণ। হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন, এটাকে হুমকি বলে ভাববেন না, একদম একদম হুমকি বলে ভাববেন না। এটা হচ্ছে সতর্কবাণী, যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল, ইউনূস সাহেব আপনারা ভালো করে শুনে নিন। খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না। এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না, তার 4 গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে।
আপনারা কোথাও পালাতে পারবেন না, সব রাস্তা বন্ধ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে, আপনাদের ভারতবর্ষ আটকে দেবে। ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে দেবে না, ওই পালানোর সুবিধে করে দেবে না। এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে, ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল। তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই। আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এ জীবনে, সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে। আপনারা যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা। আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন? বাংলাদেশ কি লোটার জায়গা? কোথায় গেল আপনাদের সংস্কার? সংস্কার তো নামগন্ধ দেখি না। আপনার অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন। কলকারখানাগুলোকে জ্বালিয়ে দিয়েছেন। বেছে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন। হিন্দু অত্যাচার করেছেন, নারী ধর্ষণ করেছেন, ধর্ম পরিবর্তন করিয়েছেন। আপনারা কি করেননি? কোন অপরাধটা আপনারা করেননি? আপনারা কি মনে করছেন আপনারা ছাড় পাবেন? আপনারা ছাড় পাবেন না। আমি হয়তো দূরে আছি, কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি যমদূতের মতো আপনাদের তাড়া করে বেড়াবো, যমদূতের মতো তাড়া করে বেড়াবো। আর এটা কোনো হুমকি নয়, এটা হচ্ছে সতর্ক বার্তা। শোধরাবার হলে শোধরান, এদের সমস্ত জামিন দিন, আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন, যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের উপরে হয়। ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে, এটা আমি বলে দিলাম। আর আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি, আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা লিখুন। আমার টেলিগ্রাম নাম্বার, আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতে হবে, ওটা আমার আবার মনে নেই। আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটুখানি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে নিই, কারণ এটা তো একদম আমি তো খুব একটা ইউজ করি না, ফলে আমাকে টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। এখনই তো আপনার দরকার হবে না, আমি খুঁজে পাচ্ছি না তাড়াহুড়োর মধ্যে। আপনারা নেত্রীর এই নির্দেশটা মানুন, আর সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা আপনাদের বলবো, আপনারা না গুণীজনের সম্মান করতে শিখুন। আমার জন্য বলছি না, আপনাদের দেশে গোলাম মওলা রনি, তিনি একজন রাজনীতিবিদ, তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন। আপনারা তাকে ব্যঙ্গ করে ময়লা রনি অমুক তমুক বলতে পারেন, কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ তারা কিন্তু মানুষ চিনতে পারে। উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন, আমি 1 বছর আগে ওনার একটা কথায় আমি বুঝে গেছিলাম, যে নরেন্দ্র মোদীর সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন, নরেন্দ্র মোদী কি ছেড়ে দেবে? অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কথা লিখেছেন, ময়লা রনি অনেক কথা লিখেছেন, আবল তাবল বকে অমুক তমুক। আপনারা না এই কুয়োর ব্যাং হয়েই থাকবেন, আপনারা মানুষ চিনবেন না। হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে, কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন, আমি এই জন্য ওই লোকটাকে শ্রদ্ধা করি। তাই বলছি, আপনারা মানুষ চিনুন আগে। মানুষ যদি চিনতে পারেন তাহলে পরে আপনাদের দেখবেন অর্ধেক সমস্যা মিটে গেছে। সবাই, আমি বললাম ময়লা রনিকে আমি চিনিও না, তার সঙ্গে কোনোদিন আমার কথাও হয়নি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। যারা যা জানে, জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত।
আপনারা সেই শ্রদ্ধাটুকু আপনারা দেখাতে পারেন না। আপনাদের মধ্যে অশিক্ষা ভরা এতটা। আমি ওই ওই যারা লেখে আমি তাদের কথা বলছি, আমি আপামর বাংলাদেশিদের কথা বলছি না, যারা লেখে আমি তাদের কথা বলছি। যাই হোক, আমার যা বার্তাটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আপনারা সবাই আমাকে ওই লিস্টটা জানাবেন, আর আমি ফোন নাম্বারটা সন্ধ্যেবেলার ভিডিওতে আমি স্ক্রিনে রোল করে দিয়ে দেবো, নইলে মুখে বলে দেবো। এটাতে তো এডিট করা যায় না, আমি ডাইরেক্ট বলে দিই এবং ডাইরেক্ট আপলোড করে দিই। আমি বলে দেবো 3-4 বার, আপনারা খাতা কলম নিয়ে রাখবেন, একদম নাম্বারটা আপনারা তুলে নেবেন এবং ওই নাম্বারে আমাকে জানিয়ে দেবেন, আমি ওটিকে ফরওয়ার্ড করে দেবো। সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চিকেন নেকে কি হলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কোনো রিপোর্ট, কোনো লেখা এমনটাও এসছে যে ভারত তাদের চিকেন নেক, যেটি আমাদের বাংলাদেশের ম্যাপের একদম উত্তরে ওপরের দিকে দেখুন, যেখানে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত তিনটি দেশের সীমান্ত লাগোয়া ভারতের একটা 22 কিলোমিটার করিডোর আছে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয়। সেটি বেশ সংকীর্ণ, বেশ সংক্ষিপ্ত। বিভিন্ন রিপোর্টে যেটি জানা যাচ্ছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার এটি নিয়ে কোনো অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার দেয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে ভারত চিকেন নেকের যে 22 কিলোমিটারটাকে 60 কিলোমিটার প্রশস্ত করেছে। এবং এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যেখানে জনবসতিও নেই, সেই অর্থে জনবসতি ছাড়া আপনি যদি খানিকটা দুর্গম পথ সেখানে যদি ঢুকে পড়েন, হঠাৎ করে আপনার চিহ্নিত করবার কোনো উপায় থাকবে না। বলা হচ্ছে ভারত ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছে। এর কারণটা কি, এর তোড়জোড়টা এত কেন? এবং এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টা নেবার কারণটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে একজন সরকার আছে, একটা সরকার প্রধান আছে, একজন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেলম্যান ইউনুস, পাকনা ইউনুস। এই ইউনুস ক্ষমতায় এসে ভারত বিরোধী পাকা কথা বলা শুরু করেছিল। শপথ নেবার আগেই, 2024-এর শপথ নেবার আগেই, 8ই আগস্ট শপথ নিলেন, তার আগেই সে ফ্রান্স থেকেই এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গ, 7 সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কত বড় সাহস, কত বড় শিয়ান যে ভারতকে দেখিয়ে দেবে। আবার চীন সফরে গিয়েছিলেন এবছরই শুরুর দিকে। চীন সফরে গিয়ে তিনি 7 সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনা চীনের সাথে ভারতের কোনো সম্মতি ছাড়া, ভারতের সাথে কোনো আলাপ ছাড়াই চীনের সাথে 7 সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে 7 সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া, সমুদ্রের একমাত্র মালিক আমরা। পাকনামো কথা। অথচ ইউনুস নিজে কখনো খেয়াল করে না যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। ভারত কর্তৃক, আমি বারবার বলি, অসংখ্য ভিডিওতে এমন কথা বলেছি যে বাংলাদেশকে যদি লক করে দেয় ভারত, বাংলাদেশের কোথাও নড়বার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানের দেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করব, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে থেকে এখতিয়ার বহির্ভূত 7 সিস্টার্স নিয়ে আমি হুট করে একটি কথা বলতে পারি না। ইউনুস সেটি করেছেন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল শাহির শামসাদ মির্জা গত 24 থেকে 28 অক্টোবর বাংলাদেশ সফর করে গেছেন। সেই সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বই, জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলন, সহিংসতা, সেগুলোর চিত্রকর্মের একটা পুস্তক উপহার দিয়েছিলেন জেনারেল শাহির শামসাদ মির্জাকে। সেই পুস্তকের উপরে যে প্রচ্ছদটা ছিল, সেই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপের সাথে 7 সিস্টার্সের ম্যাপ যুক্ত করে দেবার একটা অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় জনগণের মধ্যে একটি ব্যাপক আলোচনা আছে। স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হবার কথা। ভারত প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে কিছু করে না। ভারত অত্যন্ত কৌশলী। ভারতকে দেখে
আমাদের তো বটেই, সারা পৃথিবী এখন শেখে, নীরবে নিভৃতে কাজ করে। সেই নীরবে নিভৃতে কাজের অংশই তাদের সংকীর্ণ যে করিডোরটা মাত্র 22 কিলোমিটার, সেটিকে 60 কিলোমিটার বিস্তার করেছে, এমন অসমর্থিত সূত্রগুলো বলছে। আমরা নিশ্চয়ই শীঘ্রই সরকারি তরফ থেকে এগুলো জানতে পারবো, সেই অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে। আগামী 8 তারিখে পাকিস্তান নৌ প্রধান আসবে। এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর একটি দল পাকিস্তান সফরে আছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল পাকিস্তান সফরে আছে। এই ইউনুস, বাঙ্গু ইউনুস, পাকিস্তানকে দিয়ে কি ওই 60 কিলোমিটার প্রসার করতে চাইছে ভারত, চেষ্টা করছে, বা 7 সিস্টার্সে ওই জায়গাটাতে বা চিকেন নেকে ভারত কিন্তু অনেক আগে থেকে একটা সামরিক প্রস্তুতি, একটা অবস্থান সেই জায়গাটা নিয়ে ব্যাপক, এই অঞ্চলের ভূ রাজনীতিতে চিকেন নেক একটা খুব গুরুত্বপূর্ণ, বা শিলিগুড়ি করিডোর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত অনেক আগে থেকে এইটা অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এটাকে আরো কি করা যায় চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন বাংলাদেশের দুর্বল, অদক্ষ, অনির্বাচিত, অবৈধ সরকার ভারতকে সেই সুযোগটা করে দিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভারত 60 কিলোমিটার, 22 কিলোমিটার, আর এর থেকে আরো যদি 38 কিলোমিটার বাংলাদেশের ভিতরে ঢুকে যায়, নিয়ে নেয়, আপনি কি মনে করেন যে এই ইউনুসের মতো একটা দুর্বল সরকার প্রধান, ইউনুসের মতো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস সরকার এটা নিয়ে কোনো আলোচনার টেবিলে পর্যন্ত যেতে পারবে? পারবে না। এটি নিয়ে যদি ন্যূনতম বাড়াবাড়ি করে, ভারত তো অ্যাটাক করে বসবে, অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে। 7 সিস্টার্স, ভারতের 7টি রাজ্য, ভারতের মোট ভূমির 4% এলাকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। সেখানে ভারতের মোট জনসংখ্যার 140-45 কোটি জনসংখ্যার প্রায় 3-3.5% মানুষ এই 7 সিস্টার্স, এই 7টি রাজ্যে বসবাস করে। দিনের পর দিন বাংলাদেশের মতো একটা দেশের জন্য অরক্ষিত রাখবে, এটাও তো হবে না। উস্কানি তো ইউনুস সরকার তৈরি করেছে, এই উস্কানি তো ইউনুস তৈরি করেছে। উস্কানির জবাব ভারত নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি বাংলাদেশি হিসেবে অবশ্যই সমর্থন করি না ভারত কোন রকম আলাপ আলোচনা ছাড়া 60 কিলোমিটার ভেতরে বা এই দিকে বাংলাদেশে যদি চওড়া করে ফেলে, সেটিকে অবশ্যই সমর্থন করি না। কিন্তু ভারতকে যদি বারবার 7 সিস্টার্স নিয়ে থ্রেট দেওয়া হয়, হুঙ্কার দেওয়া হয়, ওই হুঙ্কারের জবাব হিসেবে নীরবে যদি ভারত ব্যবস্থা নেয়, কি করবেন? ভারত নীরবে অনেক ব্যবস্থা নেয়, কিন্তু অফিসিয়ালি সেগুলো প্রকাশও করে না। আপনাদের মনে আছে নিশ্চয়, কয়েক মাস আগে উলফার ঘাটিতে মিয়ানমারের কিছু এলাকায় ঘুরিয়ে দিল। ভারত আজও কি অফিসিয়ালি প্রকাশ করেছে? আজকে বাংলাদেশের যে সরকারটি আছে, সেই সরকারটি কি খোঁজ নিয়েছে যে চিকেন নেকে কি হচ্ছে? খোঁজ নিয়ে কি বাংলাদেশের জনগণকে জানানোর ব্যবস্থা করেছে? কিংবা বাংলাদেশের জনগণের যে ভারতের সাথে আমরা আলোচনা করে জায়গাটা ঠিক করব বা এরকম কিছু বলেছে? সরকার নীরব। বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরকার নেই। আপনি যদি মনে করেন যে, অনেকে মনে করেন ইউনুস স্যার বিশ্ববাসীর কাছেও কি গত 15 মাসে যদি আপনারা এখনো না অনুভব করেন, না দেখেন, তাহলে আপনারা মায়ের কোলে শিশু। ভারতের সাথে সম্পর্কটা চরম খারাপ, এবং এখানে যুদ্ধ নয়, এখানে যদি কোনো সমস্যা হয়, জটিলতা তৈরি হয়, সেটি একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব। কিন্তু ইউনুস সরকারের ভারতের সাথে আলোচনা করা বা আলাপ করবার মতো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। যাই হোক, আমরা যেটি জানছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে, বিভিন্ন সোর্স থেকে, এটি নিশ্চয়ই খুব শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে এটি প্রকাশিত হবে। আমরা সেটি প্রত্যাশা করি। আমরা সেই সময়টা পর্যন্ত দেখবার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্ত।